জনগণের ওপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সরকার, কাজের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তারেক রহমানের। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোটের আহ্বান মির্জা ফখরুলের। এবং মিয়ানমার নিয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছে বলি বাংলাদেশ, দীর্ঘায়িত হচ্ছে রোহিঙ্গা সংকট, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বে অব বেঙ্গল সম্মেলন উদ্বোধন। জনপথের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অন্তর্বর্তী সরকার জনগণের ওপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের কাজের অগ্রাধিকার তালিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার পরিচালনায় অদক্ষতা মানবে না দেশের মানুষ। আর নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোটের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আসছে অন্তর্বর্তী সরকার। তবে তাদের কাছে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা মহলে চলছে আলোচনা। এবার অন্তর্বর্তী সরকারের কাজের গতি ও তাদের অগ্রাধিকার তালিকা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশ পরিচালনায় অদক্ষতা প্রকাশ পেলে জনগণ তা মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। বর্তমান সরকার কিছু সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে ভোটের আয়োজন করতে হবে। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা মানুষের আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল সবুজদের হয়ে জয়সূচক গোলটি করেন পাপন সিং। এই মুহূর্তে বসুন্ধরা কিংস অ্যারেনায় আছেন রিপোর্টার পারভিন আক্তার। সব শেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পারভিন, সঙ্গী হলো যে বাংলাদেশের ফুটবল আসলে আজকে বছরের শেষ ম্যাচ বাংলাদেশের ফুটবলে, সে ম্যাচটা কিন্তু বাংলাদেশ দল জয়ে উৎসবে রাঙিয়েছে। কিংস অ্যারেনার এই চমৎকার দর্শকদের উন্মাদনা যদি আমরা একটু দেখাতে চাই যে দর্শকরা কি পরিমাণ উজ্জীবিত আজকের ম্যাচে বাংলাদেশ দলের পারফরমেন্স দেখে। বাংলাদেশ দল কিন্তু দাপট ধরে রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং শুরু থেকে কিন্তু বাংলাদেশ দল সুযোগ তৈরি করেছে, একের পর এক সুযোগ তৈরি করেছেন রাকিব, মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম। তাদের কথা বলতেই হয়, তারা শুরু থেকে মালদ্বীপকে কিন্তু শাসন করেছে। আজকে মালদ্বীপ দল অনেকটা ডিফেন্সিভ ফুটবল খেলেছে। তারা বাংলাদেশের আক্রমণগুলো রুখে দিতেই, একের পর এক আক্রমণ রুখে দিতেই কিন্তু তারা ব্যস্ত ছিল। তো বাংলাদেশ দলে আজকে যে দুটো গোল হয়েছে, দুটো গোলই কিন্তু আসলে নবীনদের কাছ থেকে এসেছে। প্রথম গোলটা মুজিবুর রহমান জনি, তিনি কিন্তু গোল করেছেন এবং এটা তার অভিষেক গোল। এবং শেষ গোলটা যেটা যোগ করার সময় হয়েছে ফয়সাল আহমেদ পাপন সিং, এটা কিন্তু তার ক্যারিয়ারে, আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল। তো চমৎকার একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি কিংস অ্যারেনায়। দর্শকদের প্রাণ ঢালা উন্মাদনা, এবং দর্শকরা কিন্তু বাংলাদেশ দলকে সমর্থন যোগাচ্ছেন এবং ফুটবলাররা দর্শকদের কাছে ছুটে যাচ্ছেন। এই ক্ষণ বাংলাদেশের ফুটবল, এই পুরো বছর 2024 সাল কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য, পুরুষ ফুটবলদের জন্য, ছেলেদের ফুটবলের জন্য খুব একটা ভালো যায়নি। কারণ এই ম্যাচের আগে বাংলাদেশ 7টি ম্যাচ খেলেছে, মাত্র একটা জয় ছিল, সেটাও ভুটানের মাটিতে। ভুটানের সঙ্গে 1-0 গোলের একটা জয় ছিল। এই ছাড়া কিন্তু বাংলাদেশ দল এবছর ফিলিস্তিন, কুয়েত, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলেছে, কিন্তু পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না, বড় ব্যবধানে হারতে হয়েছে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশ দল আজকে মালদ্বীপের সঙ্গে দাপট
ধরে কিন্তু জয়লাভ করেছে এবং এই জয়টা দেশের ফুটবলের জন্য দরকার ছিল, কারণ ফুটবলাররা মানসিকভাবে উজ্জীবিত হওয়ার জন্য কিন্তু এই জয়টা দরকার ছিল। এবং বাংলাদেশ দল কিন্তু আজকের ম্যাচে যে জয় উপহার দিয়েছে সমর্থকদের, সেটা কিন্তু মনে রাখার মতো একটা ম্যাচ ছিল। শুরু থেকে শেষ দাপট ছিল বাংলাদেশের, হেরেছে মালদ্বীপ, জিতেছে বাংলাদেশের ফুটবল। আমার কাছে এই ছিল কিংস অ্যারেনা থেকে বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কিংস অ্যারেনা থেকে। মিয়ানমার নিয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছে বলি বাংলাদেশ। এতে করে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর আশানুরূপ সমর্থন পায়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা। In the 8 years, the level of support that we expected from our neighbors, big neighbors, has not been forthcoming. For China, Myanmar remains very important for its access to the Bay of Bengal. Similarly, India thinks that the Kaladan project is an important way of access to its northeastern states. So, for that project, it has to keep a very good relations with Myanmar. And for this, I am being a little frank, we have been sort of a victim of the circumstances. I believe that it is not going to remain a problem for Bangladesh forever. It is going to become a problem for everyone else. বাংলাদেশের তরুণরা যেভাবে পথ দেখিয়েছে, সেভাবে বিশ্ববাসীকে একটি নতুন পৃথিবীর বিষয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা আওয়াজ তুলেছেন, সামনের বাংলাদেশ হবে বাক স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং সবাইকে সঙ্গে নিয়ে সমাজ গড়ার। অনুষ্ঠানে বিদেশি অতিথিদের ঢাকার রাস্তা ঘুরে দেয়ালচিত্র দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 2 দিন ব্যাপী এ আয়োজনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো রদ্রিগেজ সহ অন্য অতিথিরা। আবারও সিলেটের জকিগঞ্জ 1 নম্বর কূপে গ্যাস উত্তোলনের সক্ষমতার পরীক্ষা চালিয়েছে বাপেক্স। কর্মকর্তাদের ধারণা দৈনিক 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে এই কূপ থেকে। কয়েক মাস পরপরই গ্যাসের সক্ষমতা নিশ্চিতে পরীক্ষা চালায় বাপেক্স কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় শনিবার সকালেও জকিগঞ্জ 1-এ পরীক্ষা চালানো হয়। এ সময় 1750 ওয়েল হেড প্রেসারে গ্যাসের চাপ পাওয়া যায়। পর্যায়ক্রমে যা আরও বাড়বে বলে জানানো হয়। জকিগঞ্জ 1 কূপটি খনন হয় 2021 সালে, গ্যাসের খোঁজ মেলে 2022 সালে। অগ্রহায়ণের শুরুতে গ্রামে গ্রামে ধুম পড়ে যায় নতুন ধান কাটার। নতুন চালের পিঠাপুলিতে উৎসব চলে ঘরে ঘরে। বাঙালি সংস্কৃতির এই ঐতিহ্য তুলে ধরতে রাজশাহী ও নওগাঁয় নবান্ন উৎসবে মাতলেন সংস্কৃতিপ্রেমীরা। বিকেলে রাজশাহীর গোদাগাড়ির চৈতন্যপুরে সাঁওতাল নারীদের ধান কাটার প্রতিযোগিতার মধ্য দিয়ে নবান্ন উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দেখতে মাঠের আইলে ভিড় করেন দর্শকরা। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ গান উপভোগ করেন দর্শকরা। নওগাঁয় সমবায় চত্বরে নবান্ন বরণ করতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। গানে গানে তুলে ধরা হয় আবহমান বাংলার ধান কাটা, মাড়াই ও কৃষাণ কৃষাণীর জীবন প্রবাহ।